আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। গত পর্বে তোমরা শিখেছো সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আজ আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে তোমরা জানতে পারবে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি একটি বিষয়। দেখো, আমরা জেনেছি প্রধানত সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মধ্য থেকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই এবং তার কোনো আলোচনাও নাই। হিস্ট্রিক্যাল অর্থাৎ প্রাচীন যুগের যত হিসাব নিকাশ ছিল সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির হিসাবে পড়ে। তো যাই হোক, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা পেয়েছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। এই ডেসিমেল সংখ্যাটাকেই বলা হয় দশমিক সংখ্যা। আর দশমিক সংখ্যা কেন বলা হয়? এর 10টি অঙ্ক রয়েছে, সেজন্য এটা দশমিক সংখ্যা। অক্টাল, এটার 8টি অঙ্ক আছে, সেজন্য এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা বাইনারি, এটা 2টি অঙ্ক রয়েছে, সেজন্য এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আর হেক্সাডেসিমেল বলা হয়, এখানে 16টি অঙ্ক ব্যবহার করা হয় সেজন্য। তো এখন রূপান্তর বলতে তোমাদের কাছে একটু অস্পষ্ট লাগতে পারে যে রূপান্তর বলতে কি বোঝায়। তো আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা আর কি আমি রেখেছি সেটা হচ্ছে যে ডেসিমেল থেকে আমরা অক্টালে যেতে পারবো, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে হেক্সা, আবার এই অক্টাল থেকে ডেসিমেলে, বাইনারি থেকে আবার ডেসিমেলে, আবার হেক্সা থেকে আবার ডেসিমেলে। আবার দেখো, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে আবার অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, আবার হেক্সা থেকে বাইনারি। এই রূপান্তরটা আমরা ধারাবাহিকভাবে শিখবো মূলত। তো আজকে আমি তোমাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে যে রূপান্তরের সংক্ষিপ্ত একটা ধারণা দিই। যেমন ধরো, ডেসিমেলে যে প্রতীক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, এই যে এখানে যে প্রতীকগুলো রয়েছে, এই প্রতীক দিয়ে সংগঠিত একটি সংখ্যাকে তুমি কি করতে পারবা? অক্টালে নিয়ে যেতে পারবা। সেক্ষেত্রে কি করতে হবে? যদি তুমি সেটাকে কি করো, এটা ধরো ডেসিমেল। এখন এখানে তুমি কি পাবা? এখানে তুমি পাবা হচ্ছে 0 থেকে 7, অর্থাৎ যে সংখ্যা তুমি ডেসিমাল সংখ্যাকে অক্টালে নেওয়ার পরে যে সংখ্যা সংগঠিত হবে সেটা 0 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। আবার তুমি সেম এটাকে তুমি কি করতে পারো? বাইনারিতে নিতে পারো। এই ডেসিমেল এই সংখ্যাটাকে তুমি কি করতে পারো? এটাকে বাইনারিতে নিতে পারো। বাইনারি কি আছে? 0 এবং 1। অর্থাৎ এই ডেসিমেল সংখ্যা দ্বারা গঠিত, অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যাকে তুমি যখন বাইনারিতে করে নিয়ে যাবে তখন শুধু 0 এবং 1 থাকবে। ঠিক একইভাবে তুমি যখন এটাকে কি করতে পারবে? 0 এবং f হেক্সা, অর্থাৎ এখান থেকে এই 0 থেকে 9 যে অঙ্ক আছে, 10টি অঙ্ক, এটা দ্বারা সংগঠিত একটি সংখ্যাকে তুমি একটি বিশেষ পদ্ধতিতে যখন হেক্সায় নিয়ে যাওয়া হবে তখন 0 থেকে f পর্যন্ত এই 16টির মধ্যে যে কোনো 2টি, 3টি, 4টি প্রতীক দ্বারা বা অঙ্ক দ্বারা সংগঠিত হবে। এটাই মূলত হচ্ছে রূপান্তর। তারই ধারাবাহিকতা তোমাদের ছোট্ট একটি উদাহরণ যদি আমি দিয়ে থাকি, দেখো। তো এখন আমরা রূপান্তরের মূল কাজটি করব। সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা বলতে ডেসিমেল সংখ্যা। দেখো, এইটাকে কিন্তু আমরা দশমিক হিসেবে জানি, অর্থাৎ একটা সংখ্যার মাঝে যখন একটা সংখ্যা, যেমন এই যে ধরো গিয়ে 24.24, এটাকে আমরা দশমিক বলি, তাই না? এটা আমরা দশমিক বলি, এটা ঠিক আছে। তারপরও এই টোটাল সংখ্যাটাকে মূলত আমরা দশমিক সংখ্যা বলি। সেটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অনুযায়ী এই যে সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ শিখলাম সেই জায়গা থেকে এটা জানতে পারলাম। আর এটাকে আমরা দশমিক হিসেবে জানি, কিন্তু এর একটা নাম আছে, সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার নাম কি? রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে কি, একটি সংখ্যাকে দুই অংশে ভাগ করে, একটা হলো পূর্ণাংশ আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে দেখো, রেডিক্স পয়েন্ট কি করলো? এটাকে পূর্ণাংশে ভাগ করলো আর এটা কি ভগ্নাংশে ভাগ করলো। আর এই যে
দুটি অংশ হলো একটা সংখ্যার, এই দুটি অংশকে আলাদা আলাদাভাবে মূলত রূপান্তর করতে হয়। অর্থাৎ এই অংশকে রূপান্তরের পদ্ধতি এক, আর এই যে রেডিক্স পয়েন্টের পরে ভগ্নাংশ যে সংখ্যাটা সেটাকে রূপান্তরের পদ্ধতি আর এক। সেজন্য আমি সেইভাবে সাজিয়েছি। দেখো, পূর্ণাংশের ক্ষেত্রে অর্থাৎ এই অংশটার ক্ষেত্রে এখানে যে নিয়মটা অ্যাপ্লাই করব সেটা খেয়াল করবা, আর এই অংশের ক্ষেত্রে যে নিয়ম সেটা হচ্ছে এইটা, এটা আমি লিখে রেখেছি যে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে কি পূর্ণাংশের ক্ষেত্রে। তো দেখো, পূর্ণাংশের ক্ষেত্রে কি করবা, যে মূল এই পূর্ণাংশ যেটা রয়েছে সেটাকে তুমি আস্তে এখানে বসাই দাও। তারপরে এরপরে আমরা এটাকে ভাগ করব। লসাগু গসাগু করার সময় যে একটা সিস্টেম অ্যাপ্লাই করে সেম ভাবে তুমি এটা করতে পারো। যেমন ধরো, এখানে একটা কথা যে এটা আমরা কত দিয়ে ভাগ করব, তাই না? দেখো, এই সংখ্যাটা মূলত আমরা যাচ্ছি কোথায়, আপাতত যাচ্ছি বাইনারিতে। এক কথায় মনে রাখবা, তোমাকে যে সংখ্যায় যেতে বলবো, অর্থাৎ দশমিক থেকে আমি যেতে পারবো কোথায়, বাইনারিতে, অক্টালে, আর হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলে। তাহলে আমাকে যেখানে যেতে বলবে তার বেস কত। তো প্রথমত আমরা এখন শিখতেছি বাইনারিতে রূপান্তর। তো বাইনারি বেস 2, এই 2 এখানে চলে আসবে। বুঝতে পেরেছো? তো দেখো, এই 2 আমি এখানে নিয়ে আসলাম। এখানে যদি তোমাকে অক্টালে যেতে বলতো তাহলে তোমার এখানে 8 দিতা, যদি হেক্সা যেতে বলতো তাহলে তুমি 16 দিতা। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যেতে বলবে দশমিক থেকে, ওই সংখ্যা পদ্ধতির বেস আমরা ব্যবহার করব। তাহলে 2 আনার পরে এখন 2 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি, 2 25 ভিতরে কয়বার যায় দেখো, চিন্তা করে আমরা যতটুকু সহজভাবে বোঝানো দরকার আমি সেইভাবে বুঝাবো। দেখো, মূলত এটা 2 25 ভিতরে 12 বার যাবে, 12 দুগুণ 24, অর্থাৎ এখানে যেটা আমি নিলাম এইটা আর এইটাকে গুণ করে পাবো কত, 12। 12 পাওয়ার, সরি, 12 দুগুণ কত, 24। 25 থেকে 24 চলে গেলে থাকে 1। এখানে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে একটা ভাগ। এই যে এই জিনিসটা তোমাকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিই। এই যে 25, চিন্তা করবে এইভাবে সব সময়, 2 25 ভিতরে কয়বার যায়, 12 বার। এখানে আসে কত, 24, মানে 12 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এটা হচ্ছে ভাগফল, এটা ভাজক। আমরা যখন ভাজককে ভাগফল দিয়ে গুণ করি, সেই গুণফল যখন আমরা ভাজ্য থেকে বিয়োগ করি পাই কি, ভাগশেষ। তো এখানে আমরা ভাগশেষ কত পেয়েছি, অন। মূলত এই যে অনটা লিখে রেখেছি, এটা একটা হাইফেন, এটা তেমন কোনো বিষয় না, এটা হাইফেন দিয়ে আমরা রেখেছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে ভাগশেষ, অর্থাৎ এরকম ভাবে একটা ভাগ আমরা করেছি। এই যে যার ভাজক হচ্ছে গিয়ে 2, ভাগফল হচ্ছে 12, আর ভাগশেষ হচ্ছে 1। তো এখন এই ভাগ, যেহেতু আমাদের ভাগফল এখনো আছে, আমরা ভাগফল যতক্ষণ 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবো। সেই ভাগটা আমরা যদি এরকম আলাদা আলাদা করে করতে যাই তাহলে অঙ্কের সৌন্দর্য নষ্ট হবে এবং অনেক জায়গা লাগবে। সেই জন্য মূলত আমরা এই পদ্ধতিতে ভাগটা করে থাকি। তো এখন আমি আবার 12কে ভাগ দেবো কত দিয়ে, এই 2 দিয়ে। তাহলে 2 12 ভিতরে কয়বার যায়, 6 বার, মানে 6 দুগুণ 12। এখন দেখো, এখানে কি ভাগশেষ থাকে, এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকে না। 6 দিয়ে যদি 2 রে গুণ করি কত হয়, 12 হয়। আর আমার ভাজ্য 12, 12 থেকে 12 চলে গেলে কিছুই থাকে না, ভাগশেষ 0। অবশ্যই তোমার লিখতে হবে, সেটা কি, 0 লিখতে হবে, ভাগশেষ না থাকলে 0। আর তোমার একটা কথা মনে রাখবে, বাইনারিতে সংখ্যাই হচ্ছে গিয়ে, বা এর প্রতীক হচ্ছে 0 এবং 1। কি, 0 এবং এই 1, এই 0 1 হচ্ছে তার প্রতীক। এই 0 1 নি সবসময় কি হবে, ভাগশেষ হবে, এটা মনে রাখতে হবে। 2 দিয়ে আবার 6 ভাগ করলে 3, 3 দুগুণ কত, 6, এখনো ভাগশেষ নাই। আবার 2 দিয়ে আমি 3কে যখন ভাগ করতে যাই তখন 2 একবার যায় 3-এর ভিতরে, 2 1-কে 2, আর 3 থেকে 2 বাদ দিলে থাকে 1। এখন একটা জিনিস চিন্তা করো, আমি কি 2 দিয়ে 1-কে ভাগ করতে পারি? অর্থাৎ ভাজক ভাজ্য যখন ভাজকের থেকে ছোট হয়ে যায় তখন ওইটাকে আর ভাগ করা সম্ভব হয় না, তখন ওইটাকে ভাগশেষ হিসেবে রেখে দিতে হবে। অর্থাৎ সব সময় তোমার এরকমটা হবে, শেষে এসে তোমার অন হবে, বিশেষ করে বাইনারির ক্ষেত্রে। তখন তুমি কি করবে, এই অনকে এখানে ভাগশেষ হিসেবে রেখে দিবে। আর এই যে অনটা এখানে নিয়ে গেলাম, তখন তো আমার আর রইলো না কোনো কিছু ভাগ করার মতো। অর্থাৎ আমার ভাজ্য হয়ে গেল এখন 0, আর আমার কাজও শেষ হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে মূলত পূর্ণ অংশের ক্ষেত্রে। এই পূর্ণ অংশটাকে আমরা এখন যে জিনিসটা পাইলাম এটাকে এখন আমরা সাজাবো। এটা হচ্ছে গিয়ে কিভাবে সাজাইতে হয় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এটা সবসময় সাজাইতে হবে এই যে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এখানে এটাকে বলা হয় এল এস বি,
আর এটাকে বলে হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ সবচেয়ে গুরুত্বের অঙ্ক হচ্ছে এইটা, আর সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক হচ্ছে এইটা। অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা সাজাবো। তো যাই হোক, এটা আপাতত এখানে রেখে দেই। তো আমরা এখন চলে আসছি যে ভগ্নাংশ যেটা রয়েছে আমাদের, দেখো ভগ্নাংশ কোনটা ছিল, 0.25। মজার কথা হচ্ছে যে ভগ্নাংশকে আমরা গুণ করব। কি করব? যেমন এখানে ভাগ করেছি 2 দিয়ে 25কে, আর এখানে 0.25কে কি করব, ভাগ করব, সরি গুণ করব। তাই যে আমি গুণ দিলাম, গুণ দেওয়ার পর এখানে কত আসে দেখো, 50 আসবে। 25কে যদি আমরা গুণ করি কত আসবে, 50 আসবে। তাহলে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে কিন্তু পূর্ণ অংশ কিছুই পেলাম না, তাহলে এখানে কি পেলাম, শূন্য পেলাম। এখানে কিছু হবে না, কারণ এটা তো তোমার অঙ্ক শুরু হইলো, এই 25 তো তুমি ওখান থেকে নিয়ে আসছো, যার কারণে এখানে কিছুই থাকবে না, এই ঘরটা ফাঁকা থাকবে। কিন্তু এখানে তুমি যখন গুণ করলা তখন আসলো কত, তুমি যদি ক্যালকুলেটারে গুণ করো যে 0.25 গুণন 2, তখন দেখবা 0.5 আসবে। ঠিক আছে? তখন তোমার এই যে জিরোটাকে পূর্ণ অংশ হিসেবে ধরলাম। অর্থাৎ এখানে যেমন ভাগশেষ না থাকলে সেখানে জিরো দেই, ঠিক তেমনিভাবে পূর্ণ অংশে যদি কিছু না পাই সেখানে আমরা জিরো পাবো, জিরো ধরে নেব। আবার 2কে যদি 50কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 100। 100 অর্থ মানে কি, তুমি যদি স্বাভাবিকভাবে আমরা গুণ করার হিসেবে জানি যে এটা একটা দশমিক সংখ্যা, এটাকে যদি 2 দিয়ে গুণ করি আমরা ধরে নেব এখানে কোনো দশমিক নাই, তাহলে গুণ করলে কত পাবে, 100। আর যেহেতু এই দশমিকের পর 2টি সংখ্যা আছে বা 2টি অঙ্ক আছে, সেজন্য 2টি অঙ্ক ডাইনে রেখে আমরা দশমিকটা দিয়ে দিই, এটাই না সিস্টেম। তো সেই জায়গা থেকে আমরা মূলত এই অন এখানে আসবে আর 0.00 এখানে চলে আসবে। এর অর্থ হচ্ছে তোমার কিন্তু এখানে ভগ্নাংশ আর কিছু রইলো না, এর মানে গুণ করা আর দরকার নাই। এখন তোমার অঙ্ক শেষ, এক কথা অঙ্ক শেষ। এখানে অনেক সময় যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আরো বৃদ্ধি পেতে পারতো, কিন্তু আমাদের যেহেতু এখানে শূন্য চলে আসছে 0, তাহলে আমরা এখানে তার গুণ করে কিছুই পাবো না, অতএব এখানে শেষ, কাজ শেষ। আর এই যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে জিরোটা গুরুত্ব বেশি অনের চেয়ে। এটাকে বলা হয় তোমার, এটাকে তুমি ধরে নিবা MSB, আর এটাকে ধরে নিবা LSB। এই জিরো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা কিভাবে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে যেমন ধরো 25.25 যখন আমরা লিখবো 25.25, এটা কি আমাদের ডেসিমাল সংখ্যা ছিল, এটাকে কি করলাম আমরা বাইনারিতে নিয়ে গেছি। এর জন্য 25-এর জন্য কি পেয়েছি, এটা সাজাও, এই অন আগে আসবে, এরপরে এই অন আসবে, তারপরে এই জিরো আসবে, তারপরে এই জিরো আসবে, তারপরে এই অন আসবে। এখন এই 25 সমান সমান এইটা পেয়েছি, আর এই পয়েন্টের পয়েন্ট দিয়ে দিব। এখন আসো এই যে 0.25 অর্থাৎ ভগ্নাংশ 25 থেকে কি পেয়েছি, জিরো এবং অন, ওই জিরোটা কি আগে আসবে, তারপরে কি অন আসবে। এর জন্য বলা হয়েছে এইটা উপর থেকে নিচের দিকে আসবে, মোস্ট সিগনিফিকেন্ট বিট সাজানো হবে, উপরের গুলো আগে আসবে, উপর তারপরেরটা তারপরটা। আর এইটার ক্ষেত্রে নিচ থেকে প্রথমে এইটা বসবে, তারপরে এইটা বসবে, তারপরে এইটা বসবে, তারপরে এইটা বসবে। এই জন্য বলা হয় এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে জিনিসগুলো মনে রাখতে হবে, যে দশমিকের আগের অংশকে আমরা ভাগ করে করে ভাগ শেষ যে সাজিয়ে রাখবো, সেগুলো নিচ থেকে উপরে ফেলে সাজিয়ে যা পাবো সেটা হচ্ছে ওই সংখ্যার বাইনারির মান। আবার রেডিক্স পয়েন্টের পরের যে অংশটি, সেটাকে আমরা কী করবো, এভাবে সাজাবো। আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি এভাবে করলে তোমাদের জন্য সহজ হবে। যে ভগ্নাংশের ক্ষেত্রে এরপরে তোমরা কী করবে, পূর্ণাংশ এবং ভগ্নাংশের একটা স্ট্রাকচার দাঁড় করাবা। তো ভগ্নাংশে পার্টে নিয়ে আসবা ওই অংশটাকে, আনার পর গুণ করবা, গুণ করার পর পূর্ণাংশ যেটা পাবা সেটা এখানে লিখবা, আর ভগ্নাংশ যেটা থাকবে সেটা এই পাশে রাখবা। ঠিক একইভাবে পরের ধাপে করবে। এভাবে করে করে তুমি 3বার 4বার করার পর যদি আরও থাকে, অর্থাৎ এখানে কিন্তু সবসময় থেকে যাবে, হ্যাঁ, অনেক সংখ্যা আছে শেষ হবে না, মানে জিরো হবে না। এই ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ 3-4বার নিয়ে রেখে দিতে পারো। তারপরে তুমি কি করবা, উপর থেকে নিচের দিকে সাজিয়ে রেখে দেবে। তারপর তুমি এখানে বেজের চিহ্ন দিয়ে দেবা, এটাই তোমার হচ্ছে গিয়ে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা মজার কথা, যে যদি এখন তোমাকে বলতো অক্টালে নেওয়ার ক্ষেত্রে, তাহলে তুমি এখানে 8 দিয়ে প্রসেস করতাম। তোমরা অবশ্যই এটা পারো, এটা সহজ ভাগ। সেম আবার 8 দিয়ে গুণ করতাম, গুণ করে ওইভাবে অন্য অংশগুলো এখানে রাখতাম। যদি হেক্সাডেসিমালে বলতো তাহলে আমরা এখানে 16 দিয়ে গুণ করতাম, ভাগ করতাম, আর এখানে 16 দিয়ে গুণ করতাম। তো
এইভাবেই মূলত রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে তুমি বাইনারি, অক্টাল, হেক্সা যেতে পারবে, সেম এই পদ্ধতিতেই যেতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমরা আরও বিস্তারিত ক্লাস পাবে, সেখানে তোমরা ডেসিমেল থেকে সরাসরি বাইনারি কিভাবে করা হয় সেটা শেখাবো। এভাবে করে প্রতিটা রূপান্তর, আলাদা আলাদা রূপান্তর ক্লাস আমি দিব। আজকে মূলত আমরা রূপান্তর জিনিসটাকে সেটা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।